বইঘরে আপনাকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন মিসির আলীর অমীমাংসিত রহস্য, হুমায়ূন আহমেদের। প্রথম পর্ব শুনেছেন, আজ দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি স্মৃতি। পুলিশের লোকদের বিব্রত করে সবাই বোধহয় এক ধরনের আনন্দ পায়। 1 ঘন্টার জায়গায় মিসির আলী ঘন্টা 2 দেরি করে ফেললেন। ভ্রমণ শেষ করে হোটেল রহমানিয়ায় নাস্তা করলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সবকটা পত্রিকা পড়লেন। গুরুত্বপূর্ণ মৃত্যুর কথা খবরের কাগজে থাকবেই। ওসমান গনি সম্পর্কিত কোনো খবর কোনো পত্রিকাতেই নেই। হোম মিনিস্টারের কাছে মানুষটি গুরুত্বপূর্ণ হলেও কাগজের লোকদের কাছে হয়তো নয়। হোটেল রহমানিয়া থেকে বের হয়ে তিনি নিতান্তই অকারণে নিউ মার্কেট কাঁচা বাজারে গেলেন। ভোরবেলা এখানে মাছের পাইকারি কেনাবেচা হয়। গাদাগাদি করে রাখা মাছের স্তূপ হাঁক ডাক হয়ে বিক্রি হয়। যারা কেনে তারা মুখ কালো করে কেনে, যারা বিক্রি করে তারাও মুখ কালো করে বিক্রি করে। দেখতে মজা লাগে। মিসির আলী ঘরে ঢুকতে ঢুকতে বললেন, 1 ঘন্টার কথা বলেছিলাম, একটু দেরি হলো। ইন্সপেক্টর রকিবউদ্দিন গম্ভীর গলায় বললেন, আপনি 1 ঘন্টা 25 মিনিট দেরি করেছেন। বোঝাই যাচ্ছে মানুষটি বিরক্ত। পুলিশের লোকদের বিরক্তি প্রকাশের ভঙ্গি অন্যদের মতো নয়। রকিবউদ্দিন তার বিরক্তি প্রকাশ করছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রকিবউদ্দিনের সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে। সে মনে হচ্ছে পদমর্যাদায় ছোট। ঘরে আরও চেয়ার থাকতেও বসেছে মোড়ায়, তার হাতে কাগজ এবং কলম। মিসির আলী বললেন, আপনারা কি চা খাবেন? চা করি? চা খাবো না। আপনি আমার সামনে বসুন, কথার জবাব দিন। আপনি এমন ভঙ্গিতে কথা বলছেন যেন আমি একজন আসামি। আমি কি আসামি? খুন যখন হয় তখন খুনির পরিচিত সবাইকে আসামি ভেবে নিয়ে পুলিশ এগোয়। ওসমান গনি খুন হয়েছেন। আপনি প্রশ্ন করবেন না? প্রশ্ন করার কাজটা আমি করব। আপনি উত্তর দেবেন। বেশ, প্রশ্ন করুন। আপনি দাঁড়িয়ে না থেকে আমার সামনের চেয়ারটায় বসুন। চেয়ারে না বসে আমি বরং খাটে বসি। পা তুলে বসা আমার অভ্যাস। আপনারা শোবার ঘরে চলে আসুন, আমি খাটে পা তুলে বসবো, আপনারা চেয়ারে বসবেন। রকিবউদ্দিন কঠিন মুখে বললেন, আমি অন্যের শোবার ঘরে ঢুকি না। কথাবার্তা যা হবার এখানেই হবে। বেশ, প্রশ্ন করুন। রকিবউদ্দিনের সঙ্গের লোকটি খাতা এবং পেন্সিল হাতে তৈরি। মনে হচ্ছে শর্ট হ্যান্ড জানা কেউ। আজকালকার পুলিশদের সঙ্গে শর্ট হ্যান্ড জানা লোকজন হয়তো থাকে, মিসির আলী জানেন না। পুলিশের সঙ্গে তার সেরকম যোগাযোগ কখনো ছিল না। প্রশ্নোত্তর শুরু হলো। প্রশ্নের ধারা দেখে মনে হচ্ছে রকিবউদ্দিন দীর্ঘ 1.5 ঘন্টা বসে বসে সব প্রশ্ন সাজিয়ে রেখেছেন। কোনটির পর কোনটি করবে তাও ঠিক করে রাখা। তবে প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রাণ নেই। প্রতিটি প্রশ্ন এক ভঙ্গিতে করা হচ্ছে। স্বরের উঠানামা নেই। রোবট গঙ্গি প্রশ্ন। ইন্সপেক্টর, মিসির আলী সাহেব। জি। আপনি কি করেন? এক সময় অধ্যাপনা করতাম, এখন কিছু করি না। কিছু না করলে আপনার সংসার চলে কি করে? আমার সংসার নেই, একা মানুষ। কোনো না কোনোভাবে চলে যায়। একা মানুষদেরও বেঁচে থাকার জন্য টাকা লাগে। সেই টাকাটা আসে কোত্থেকে? ওসমান গনির মৃত্যুর সঙ্গে আপনার এই প্রশ্নের কোনো সম্পর্কে ধরতে পারছি না। আপনি আমার প্রশ্নের জবাব দিন। আপনাকে সম্পর্ক খুঁজতে হবে না। বাজারে আমার লেখা কিছু বই আছে, পাঠ্য বই। বইগুলো থেকে রয়্যালটি পাই। বাড়ি ভাড়া কত দেন? আগে দিতাম 1500 টাকা, ইলেকট্রিসিটি এবং পানিসহ। এখন কিছু দিতে হয় না। দিতে হয় না কেন? বাড়িওয়ালা ভদ্রলোকের একটা সামান্য সমস্যার আমি সমাধান করেছিলাম। তারপর থেকে উনি বাড়ি ভাড়া নেন না। কী সমস্যা? ভৌতিক সমস্যা। ওনার বাড়িতে ভূতের উপদ্রব ছিল। সেই উপদ্রব আমি দূর করেছি। আপনি কি ভূতের ওঝা নাকি? আমি ভূতের ওঝা নই। অবশ্য এক অর্থে ভূতের ওঝা বলতেও পারেন। কিছু মনে করবেন না, আপনার প্রশ্নের ধারা আমি বুঝতে পারছি না। ওসমান গনি সাহেব কি মাঝে মাঝে আপনাকে অর্থ সাহায্য করতেন? না, গতকালই আমি তাকে প্রথম দেখি। আপনি বলতে চাচ্ছেন যে উনি আপনার কাছে
এসেছিলেন? জি। উনি কখন এসেছিলেন আপনার কাছে? উনি রাত ৮টার সময় এসেছিলেন। ৯:৩০টায় চলে যান। উনার সম্পর্কে আপনি কি জানেন? আমি কিছুই জানি না। আপনি মিথ্যা কথা বললেন। কারণ উনি যে ব্যবসায়ী তা আপনি জানতেন। আপনার শোবার ঘরের বালিশের কাছে রাখা একটা খাতায় আপনি তার সম্পর্কে লিখেছেন। জেনে লিখিনি, অনুমান করে লিখেছি। আরেকটি কথা, খানিকক্ষণ আগে যে বললেন আপনি কারো শোবার ঘরে ঢোকেন না, তা ঠিক নয়। আপনি আমার অনুপস্থিতিতে আমার শোবার ঘরে ঢুকেছেন। সন্দেহজনক জায়গায় অনুসন্ধান চালানোর অধিকার পুলিশের আছে। তার জন্যে সার্চ ওয়ারেন্ট লাগে। আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে? মিসির আলি সাহেব, আমার সার্চ ওয়ারেন্ট আছে। আমি কাঁচা কাজ কখনো করি না। দেখতে চান? দেখতে চাই না। বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন। আর কি জানতে চান বলুন? ওসমান গনি সাহেব ঠিক কী কারণে এসেছিলেন? ঠিক কী কারণে এসেছিলেন তা আমার কাছে পরিষ্কার নয়। দুটো ছোট সাইজের ভূতের কথা বললেন। আমার কাছে মনে হলো তিনি মানসিকভাবে অসুস্থ। আপনার ধারণা উনি মানসিক রোগী? আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে সম্ভাবনা অবশ্যই আছে। তার হত্যাকারীদের নাম তিনি আপনাকে বলে গেছেন? সেই নাম বলুন। আপনার কথায় আমি বিস্মিত বোধ করছি। এ ধরনের কোনো কথাই হয়নি। তাছাড়া শুধু শুধু তিনি আমাকে হত্যাকারীদের নাম বলতে যাবেন কেন? এটা আমাদেরও প্রশ্ন। আচ্ছা, উনি যখন কথা বলছিলেন তখন কোনো বিশেষ কিছু কি আপনাকে নজরে পড়েছে? আমি খুব খুঁটিয়ে উনাকে লক্ষ্য করিনি। তার সোনা বাঁধানো ৩টা দাঁত দেখে বিস্মিত হয়েছি। এই যুগে সোনা দিয়ে কেউ দাঁত বাঁধায় না। উনি কি আপনাকে বললেন যে উনার দাঁত সোনা দিয়ে বাঁধানো? নাকি এও আপনার অনুমান? মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনুমান নয়, দেখলাম। ইন্সপেক্টর সাহেব মুখ বিকৃত করলেন। মনে হচ্ছে মিসির আলির কোনো কথাই তিনি বিশ্বাস করছেন না। মিসির আলির কাছে মনে হলো পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে। একবার জট পাকাতে শুরু করলে জট পাকানোর প্রক্রিয়া দ্রুত ঘটতে থাকে। মিসির আলি বললেন, ওসমান গনি যে আমার কাছে এসেছিলেন এই তথ্য আপনি কোথায় পেলেন? ইন্সপেক্টর যন্ত্রের মতো বললেন, উনার লেখার টেবিলে আপনার লেখা একটা চিরকুট ছিল। আপনার ঠিকানাও সেই চিরকুটে লেখা। দেখুন তো, এই হাতের লেখাটি আপনার? জি, আমার। চিরকুটে এই জাতীয় কথা আপনি কেন লিখলেন? উনি লিখতে বললেন বলেই লিখলাম। কেউ কিছু লিখতে বললে আপনি লিখে দেন? না, তা দেই না। তবে মানুষটা যদি উন্মাদ হয় এবং কিছু লিখে না দিলে যদি তার কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় না থাকে, তখন লিখে দিতে হয়। আমার পরিস্থিতিতে আপনি যদি পড়তেন তাহলে বুঝতেন। আপনি বলতে চাচ্ছেন ওসমান গনি একজন উন্মাদ? মানসিকভাবে সুস্থ না তো বটেই। ঠিক আছে, আপনি যা বলছেন লিখে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যা বলছেন সবই সত্য। মিথ্যা বলার আমার কোনো কারণ নেই। দেখুন মিসির আলি সাহেব, আমি ১৭ বছর ধরে পুলিশের চাকরি করছি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি কারণে মিথ্যা বলার চেয়ে অকারণে মিথ্যা বলতে মানুষ বেশি পছন্দ করে। আপনার অবজারভেশন ঠিক আছে। রকিবউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, এখন আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? ওসমান গনি সাহেবের ডেড বডি দেখবেন। তার কি প্রয়োজন আছে? মৃত মানুষ দেখতে আমার ভালো লাগে না। মৃত মানুষ দেখতে কারোরই ভালো লাগে না। আপনাকে আমার সঙ্গে আসতে বলছি। আপনি আসুন। চলুন। কিছুই মিলছে না। গুলশানের অভিজাত এলাকায় তেতলা বাড়ি। বাড়ির সামনে বিশাল লন, ফোয়ারা আছে, মার্বেল পাথরের একটি শিশু ফোয়ারার মধ্যমণি। চারিদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে। বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই। ঘাসে ঢাকা লন ঢেউয়ের মতো উঁচু নিচু করা। মনে হয় বাড়ির সামনে ঢেউ খেলছে। বাড়ির প্যাটার্নও জাহাজের মতো। ফুলের বাগান বাড়ির দুপাশে। দেশি ফুলের প্রচুর গাছ। মিসির আলিকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। কড়া পুলিশ পাহারা। কেউ ভিতরে ঢুকতে পারছে না। রকিবউদ্দিন ভিতরে গেলেন। প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসে মিসির আলিকে নিয়ে গেলেন। দোতলার ঘরে নিচু খাটের ওপর মৃতদেহ শোয়ানো। সাধারণত মরা বাড়িতেই হইচই কান্নাকাটি হতেই থাকে। এখানে তার কিছুই নেই।
ঘরের এক কোণায় রাখা গদি আঁটা চেয়ারে একটি অল্প বয়সী মেয়ে পাথরের মতো মুখ করে বসে আছে। মেয়েটি এক দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। মেয়েটির মাথায় চুল খুব লম্বা, গায়ে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। খাটের এক কোণায় যিনি বসে আছেন তিনি সম্ভবত ডাক্তার। সাফারির পকেট থেকে স্টেথোস্কোপের মাথা বের হয়ে আছে। মৃত মানুষদের জন্য কোনো ডাক্তার প্রয়োজন হয় না। উনি কেন আছেন কে জানে। ঘরের ভেতর একজন পুলিশ অফিসার আছেন। তাকে একই সঙ্গে নার্ভাস এবং বিরক্ত মনে হচ্ছে। তিনি স্থির হয়ে এক সেকেন্ডও দাঁড়াতে পারছেন না। সাধারণত মৃতদেহের চাদরে ঢাকা থাকে, এক্ষেত্রে তা করা হয়নি। মৃতদেহের মুখের ওপরে কোনো চাদর নেই। মিসির আলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। তার বিস্মিত হবার সঙ্গত কারণ ছিল। রকিবউদ্দিন বললেন, মিসির আলি সাহেব, ভালো করে দেখুন, উনি কি আপনার কাছে গিয়েছিলেন? না, উনি যাননি। দাঁত দেখার প্রয়োজন আছে? না, দাঁত দেখার প্রয়োজন নাই। যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটাসোটা ধরনের খাটো মানুষ, গায়ের রং শ্যামলা। যিনি আপনার কাছে গিয়েছিলেন তিনি বলেছেন যে তার নাম ওসমান গনি? জি। গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বলল, এখানে এত কথা বলছে কেন? কথা বলার জায়গা তো অভাব নেই। রকিবউদ্দিন মিসির আলিকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন। মিসির আলি বললেন, আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। দরকার হবে বলে মনে করছেন? রকিবউদ্দিন ভাবলেশীন গলায় বললেন, বুঝতে পারছি না। এটা একটা সিম্পল কেস অফ সুইসাইড। বাথরুমের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। ও, আত্মহত্যা সম্পর্কে একটা নোট রেখে গেলে আর কোনো সমস্যা ছিল না। নোট টোট নেই, উল্টা আপনার সম্পর্কে আজগুবি কিছু কথা লেখা। আপনার তাহলে ধারণা হচ্ছে কথাগুলি আজগুবি? হ্যাঁ, তাই ধারণা হচ্ছে। পয়সা বেশি হলে মানুষ কিছু কিছু পাগলামি করে। এইসব কিছু করেছেন। এমন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন। সে গিয়ে বলেছে তার নাম ওসমান গনি। হতে পারে না? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনি চলে যান। প্রয়োজন হলে আবার যোগাযোগ করব। তবে প্রয়োজন হবে বলে মনে হয় না। এটা একটা আত্মহত্যা। এ ব্যাপারে সবাই স্যাটিসফাইড। ফ্যামিলির তরফ থেকে তাই বলা হয়েছে। পোস্টমর্টেম হবে না? হওয়া তো উচিত। অপঘাতে মৃত্যুর সুরতাল হতে হয়। তবে এরা হচ্ছে সমাজের মাথা, এদের জন্য নিয়মকানুন ভিন্ন। রকিবউদ্দিন গেট পর্যন্ত মিসির আলিকে এগিয়ে দিলেন। মিসির আলি বললেন, এদের আত্মীয় স্বজন কারো সঙ্গে কি আপনার কথা বলতে পারি? যে বাথরুমে উনি মারা গেলেন সেই বাথরুমটা দেখতে পারি? রকিবউদ্দিন বিরক্ত গলায় বললেন, কেন? এমনি, কারণ নেই কোনো। কৌতূহল বলতে পারেন। এইসব বিষয়ে কৌতূহল যত কম দেখাবেন ততই ভালো। বাড়িতে যান, আরাম করে ঘুমান। জি আচ্ছা। সবুজ শাড়ি পরা মেয়েটি কি উনার আত্মীয়? হ্যাঁ, আত্মীয়। নাদিয়া গনি, রবীন্দ্রসঙ্গীত করেন। নাম জানেন না? না, ওনার সঙ্গে দুটো কথা বলতে পারি? বাড়ি যান তো, যন্ত্রণা করবেন না। মিসির আলি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন। অসময়ে দীর্ঘ ঘুম। ঘুম ভাঙল দুপুর 2টার দিকে। খিদে প্রাণ বের হয়ে যাচ্ছে। খেতে হবে হোটেলে। বাইরে বেরোবার উপায় নেই। ঝমঝম বৃষ্টি পড়ছে। তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলেন। ওসমান গনি প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে। কথাটা লিখে রাখা দরকার। পাতা উল্টাতে লাগলেন। ওসমান গনি সম্পর্কে যে পাতায় লিখেছিলেন ওই পাতাটা ছেঁড়া। ইন্সপেক্টর রকিবউদ্দিন পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন। সন্ধ্যার মধ্যে মিসির আলি আরও একটি তথ্য আবিষ্কার করলেন। তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে একজন কেউ তার উপর লক্ষ্য রাখছে। পুলিশের লোক বলেই মনে হলো। সন্ধ্যার পর ডিউটি বদল হলো। অন্য একজন এলো। বৃষ্টি সামনে পড়ছে। বেচারাকে ছাতা মাথায় হাঁটাহাঁটি করতে হচ্ছে। কে জানে তাকে সারা রাতই এইভাবে কাটাতে হবে কিনা। রাত 9টার দিকে বৃষ্টি একটু ধরে এলে মিসির আলি রাতের খাবার খেতে বসলেন। কিন্তু ছাতা মাথায় লোকটি নিরীহ ভঙ্গিতে চট করে গলিতে ঢুকে পড়ল। মিসির আলিও সেই গলিতে ঢুকলেন। ভ্যাবাচাকা খাওয়া লোকটির কাছে গিয়ে বললেন, আপনি কি আমার উপর লক্ষ্য রাখছেন? সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জি স্যার। আপনি পুলিশের লোক তো? জি স্যার, আমি পুলিশের লোক। তবে আমি আপনার উপরে লক্ষ্য রাখছি না, বিশ্বাস করুন স্যার। বিশ্বাস করছি। আমি হোটেল রহমানিয়াতে ভাত খেতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসতে পারেন। আমি স্যার খেয়ে এসেছি।
মিসির আলি লম্বা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন। তাকে তেমন চিন্তিত মনে হলো না। যদিও চিন্তিত হবার কথা, পুলিশের একজন লোক সারাক্ষণ তার ঘরের সামনে লক্ষ্য রাখবে, এটা স্বস্তিবোধ করার মতো কোনো ঘটনা না। নিতান্ত সম্পর্কহীন একটা লোক তার সম্পর্কে ডায়েরিতে কেন লিখবে? ওসমান গনি সেজে কেনই বা একজন তার সঙ্গে দেখা করতে আসবে? একটা সময় ছিল যখন এই জাতীয় সমস্যা নিয়ে ভাবতে ভালো লাগতো, এখন লাগে না, ক্লান্তি বোধ হয়। তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন পৃথিবীতে জটিল সমস্যা বলে কিছু নেই। পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে, সে কারণে পৃথিবীর সব সমস্যাই সরল সমস্যা। কিন্তু আসলেই কি তাই? তার ভাবতেও ভালো লাগছে না। ওসমান গনির বিষয়টা নিয়ে তেমন কৌতূহলও কেন জানি বোধ করছেন না। ওসমান গনি ধনবান, সম্ভবত ক্ষমতাবান একজন মানুষ ছিলেন। জীবনে যা পাওয়ার সব পেয়ে যাবার পর আত্মহনন করলেন। ঘটনাটা ঘটবার আগে ছোট্ট একটা রসিকতা করলেন, এর বেশি কি? মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজ পড়ে জানা যাবে, কিংবা কে জানে, খবরের কাগজে হয়তো কিছু থাকবে না। ক্ষমতাবান মানুষদের কোনো খবরটি পত্রিকায় যাবে, কোনটি যাবে না, তাও তারা ঠিক করে দেন। মিসির আলি ভাত, ডাল এবং এক পিস ইলিশ মাছ দিয়ে রাতের খাবার শেষ করলেন। ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি, গলায় কাঁটা বিঁধে গেছে। ঢোক গিললেই কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায়। এমনিতে কিছু বোঝা যায় না, মুশকিল হচ্ছে গলায় কাঁটা বিঁধলে অকারণে কিছুক্ষণ পর ঢোক গিলতে ইচ্ছে করে। বাসায় ঢুকবার মুখে বাড়িওয়ালার ছেলের বউ দিলরুবার সঙ্গে দেখা। দিলরুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। মিসির আলি লক্ষ্য করলেন এই মেয়েটি বৃষ্টি দেখতে পছন্দ করে। বৃষ্টি হলেই এই মেয়েটি বারান্দায় বৃষ্টি দেখেন। দিলরুবা খুশি খুশি গলায় ডাকলো, মিসির চাচা, আপনার কি হয়েছে বলুন তো? কিছু হয়নি, কি হবে? আজ সকালে বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল? আপনি বাবাকে চিনতে পারেননি? হড়বড় করে একগাদা কথা বলছেন। ঘণ্টা বাজছে, ঢং ঢং ঢং। দিলরুবা খিলখিল করে হাসছে। মেয়েটির হাসি মুখ দেখতে ভালো লাগছে। আপনার শরীর ভালো আছে তো মিসির চাচা? হ্যাঁ মা, শরীর ভালো। তিনি সহজে কোনো মেয়েকে মা ডাকতে পারেন না। এই মেয়েটিকে মা ডাকতে ভালো লাগছে। খানিকক্ষণের জন্য হলেও ভুলে গেছেন যে তার গলায় কাঁটা ফুটে আছে। দ্বিতীয় পর্বের এখানেই সমাপ্তি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ভালো